এই বনে তো দেখছি প্রতিটা গাছে গাছে পাখিদের বাড়ি আছে। তার মানে এই বনে আমার খাবারের কোনো কমতি হবে না। আমি আরামাইশ করে করে পাখিদের ধরে ধরে খাবো। আমার বেশ ক্ষুধা লেগেছে। এবার আমি একটু দেখি কোথাও কোনো পাখির ছানা খুঁজে পাই কিনা। শিয়াল সামনের দিকে তাকাতে থাকে আর খাবার খুঁজতে থাকে। কিছু দূর যাওয়ার পর শিয়ালটি পারুলকে দেখতে পায়। পারুল তখন নদীতে পানি খাচ্ছিল। আরে আরে, ওই তো একটা পাখির ছানা কি না পানি খাচ্ছে। ওকে খেয়ে বরং আমি আমার পেটের জ্বালা মেটাই। শিয়াল চুপি চুপি পেছন থেকে পারুলের উপর আক্রমণ করে। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমার যে খুব ব্যথা করছে। আ আমাকে ছাড়ো, আমি যে মায়ের কাছে যাব। শিয়াল আর কোনো কিছু না বলে পারুলকে খেয়ে ফেলে। দূর থেকে শালিক সবটা দেখে মনে মনে বলতে থাকে, আহারে বেচারি পারুল, দুষ্টু শিয়াল কিনা এই বেচারি পারুলকেও ছাড়লো না। এই বনে যে পাজি শিয়ালের নজর পড়েছে। যাই যাই, আমি বনের সবাইকে এসব কথা বলে দেই আর সতর্ক করে আসি। শালিক উঠতে থাকে। এদিকে শিয়াল একটা গাছের গোড়ায় শরীর এলিয়ে দিয়ে বলতে থাকে, আহা, কি শান্তি। এখন আমি একটু নিশ্চিন্তে ঘুমোবো, তারপর থাকার জন্য আশ্রয় খুঁজতে বের হবো। টনি বোন, বনে যে দুষ্টু শিয়াল এসেছে। ওই শিয়াল আমার সামনে পারুলকে খেয়ে ফেলেছে। তোর ডিম থেকে ছানা বের হলে তাকে কিন্তু তুই সাবধানে রাখবি বোন, আর তুইও সাবধানে থাকবি কিন্তু। এসব আবার তুমি কি বলছো? হায় সৃষ্টিকর্তা, তুমি আবার একই বিপদ দিলে আমাদের বনে। এইদিকে শিয়াল একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে আর সেখানেই থাকতে শুরু করে। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন দুষ্টু শিয়ালটি নদীর পাশ দিয়ে হাঁটছিল। কাল রাত থেকে আমি যে কিচ্ছুটি খাইনি, আর আজকে সারাদিনও খাওয়ার মতো কোনো পাখিই পেলাম না। মনে তো হচ্ছে আজকে আমাকে নদীর পানি খেয়েই থাকতে হবে। তখনই শিয়ালের চোখ যায় সামনে খাবার খেতে থাকা যোগ্য কাকের দিকে। না না, আমাকে যে আর পানি খেয়ে থাকতে হবে না। আমার খাবার যে সামনেই, এক্ষুনি এই কালো কুচকুচে কাকটাকে খেয়ে আমার অশান্ত পেটটাকে আমি শান্ত করব। এদিকে যজ্ঞ ফল খায় আর বলতে থাকে, আহা কত মিষ্টি মিষ্টি ফল। এই ফলগুলো খেলে আমার শরীরে অনেক পুষ্টি হবে, আর তারপর তো আমি অনেক শক্তিশালী হব। বনের কেউ আর আমার সঙ্গে লড়াই করে পারবে না। বনের পাখিদের সঙ্গে তুই না হয় পরে লড়াই করবি, বুঝেছিস তো? তুই আগে আমার পেটে চল, আমার পেটে গিয়ে না হয় আমার পেটের নারী আর বুড়ির সঙ্গে লড়াই করবি। হা হা হা। আয় আয়, কাছে আয়, আর দেরি করিস না। এসব আবার তুমি কি বলছো কি শিয়াল মামা? তুমি আবার আমাকে খাবে? না না, একদম এ ভুল করো না। যজ্ঞ পেছনে পেছাতে থাকে আর শিয়ালটি যজ্ঞর দিকেই এগোতে থাকে। আমার পেট যে ক্ষুধার জ্বালায় গরম হয়ে আছে, আর দেরি করিস না বলছি, এক্ষুনি চলে আয়। আমি তোমার পায়ে পড়ছি, আমার এত সুন্দর জীবনটা তুমি শেষ করে দিও না শিয়াল মামা। কেউ না আমাকে, কেউ না। তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব, তবুও তুমি আমাকে ছেড়ে দাও। ও, আমি যা করতে বলবো তুই কিনা তাই করবি? হ্যাঁ হ্যাঁ শিয়াল মামা, আমি তাই করব। তবে বেশ, শোন, আজকের পর থেকে তুই বনের সব পাখি ছানাদের খোঁজ এনে আমাকে দিবি, আর আমি তাদের ধরে ধরে খাবো। আর শোন, আজ থেকে তুই আমার সঙ্গে আমার গুহাতেই থাকবি। আসলে শিয়াল মামা, আমি তোমাকে পাখিদের সন্ধান এনে ঠিকই দেব, কিন্তু তোমার সঙ্গে আমি তোমার গুহায় থাকতে পারবো না। তাহলে তো আমার অনেক ভয় করবে, তুমি যদি আবার আমাকে খেয়ে ফেলো। আমি তোকে খাবো না, তবে আমি আমার ক্ষুধা লাগলে তোর কাছে খাবার এনে চাইবো। আমার বড্ড ক্ষুধা লেগেছে, যা যা, আমার জন্য খাবারের সন্ধান নিয়ে আয়। সন্ধান নিতে যাওয়া লাগবে না। আমি আজকে সকালবেলায় শুনেছি শালিকের নাকি মেয়ে হয়েছে। চলো মামা চলো, আমরা দুজন মিলে শালিকের বাড়িতে যাই। শিয়াল আর যজ্ঞ শালিকের বাড়ির দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর ওরা শালিকের বাড়ির সামনে আসে। যজ্ঞ, যা যা, ঘর থেকে ছানাটাকে নিয়ে আয়, আমার যে আর তর্স হয়েছে না। আর শোন, শালিক ঘরে থাকলে ওকেও নিয়ে আসবি, বুঝেছিস? এই যে মামা, ছানাটাকে নিয়ে এসেছি, আর শালিক ঘরে নেই। নাও নাও, এবার তুমি এই ছানাটাকে খেয়ে নাও দেখি। শিয়াল ছানাটিকে খায় আর যজ্ঞকে নিয়ে সেখান থেকে চলে যায়। দূর থেকে শালিক সবকিছু দেখে নেয় আর শালিক অনেক কাঁদতে থাকে। আমার ছানা, আমার ছানা। যজ্ঞ কাক, তুই কি না ওই দুষ্টু শিয়ালের সাথে হাত মিলিয়েছিস? ঈশ্বর তোদের ছাড়বে না। একদিন সকালে শিয়াল তার গুহায় বসেছিল, এমন সময় সেখানে যজ্ঞ চলে আসে।
কিরে, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? বলি, পাখির সন্ধান কি পেয়েছিস? হ্যাঁ হ্যাঁ মামা, পেয়েছি। আমার বাড়ির পাশে ছোট্ট টুনি তার দুটো ছানাকে নিয়ে থাকে। তুমি চলো চলো, আজকে বরং তুমি টুনির ছানাকেই খাবে। শিয়াল আর যজ্ঞ টুনির বাড়ির সামনে আসে। আরে বাহ যজ্ঞ, তুই তো দেখছি আজ কাজের মতো কাজ করেছিস রে। খানা দুটো তো দেখছি বেশ নাদুস নুদুস। আজ তো আমি এদের বেশ মজা করে খাবো। শিয়াল যখনই ওদেরকে খেতে ধরে ঠিক তখনই সেখানে টুনি এসে হাজির হয়। না না শিয়াল মামা, তুমি দয়া করে আমার ছানাদের খেও না ওদের। আমার ছানাদের পরিবর্তে তুমি আমাকে খেয়ে নাও। আমাকে খাও তুমি, তবুও তুমি ওদেরকে খেও না। আজ তুই জোর করে আমার পেটে ঢুকলেও তবু আমি তোকে পেট থেকে বের করে দেব। তবু আমি তোর ছানাদের খাবোই খাবো। শিয়ালের এমন আগ্রহ দেখে টুনি মনে মনে বলতে থাকে, এই শিয়ালের সঙ্গে আমি তো শক্তি দিয়ে কিছুতেই পেরে উঠবো না, আমাকে বরং বুদ্ধি দিয়ে লড়াই করতে হবে। এই টুনি, এই ছানাদের সামনে থেকে সর বলছি। শিয়াল মামা, তুমি তো আমার ছানাদের খাবেই বলো, তারপর তো আমি আর আমার ছানাদের দেখতে পারবো না। ও শিয়াল মামা, দয়া করে তুমি আমার ছানাদের খেও না। তুমি দয়া করে আমার একটা শেষ ইচ্ছে পূরণ করো। তোর ইচ্ছে? তোর আবার কি ইচ্ছে বল, তাড়াতাড়ি বল। আসলে শিয়াল মামা, আমি তো আমার ছানাদের বাসায় রেখে সারাদিন খাবার খুঁজতাম। আমি আমার ছানাদেরকে কাছেই পেতাম না, আর ওদেরকে আদর করার সময়ও পেতাম না। তাই তুমি যদি আমাকে একটা দিন সময় দিতে, আমি ওদের অনেক আদর যত্ন করতাম। শিয়াল মামা, তুমি দয়া করে আজকে আমার ছানাকে খেও না, তুমি বরং আমার ছানাদের কালকে খেও। বেশ বেশ, তুই যখন এত করে বলছিস তবে আমি কালকে এসেই তোর ছানা খাবো। তবে হ্যাঁ, পালানোর কিন্তু একদম চেষ্টা করবি না। আমার ক্ষমতার হাত কত দূর সেটা কিন্তু তুই ভালো করেই জানিস। যজ্ঞ আর শিয়াল সেখান থেকে চলে যায়, আর টুনি যেন হাঁপ ছেড়ে বাঁচে। প্রথমবারের মতো বুদ্ধি দিয়ে তো আমি জিতে গেলাম, কিন্তু আমি ওই শিয়াল আর যজ্ঞকে কিছুতেই ছাড়বো না। শিয়াল আর যজ্ঞ, কালকেই হবে তোদের শেষ দিন। ছানারা, তোমরা ঘরে যাও, আমি বনের সবাইকে বলে আসছি। ছানারা ঘরে প্রবেশ করে, আর টুনি উড়ে উড়ে পাখিদের কাছে যায়। পরের দিন শিয়াল তার কথা মতো টুনির ছানাদের খেতে আসে। এদিকে টুনি তার বুদ্ধি মতো একটা গর্তে কিছু কাটা রাখে, আর তার উপর লতা পাতা দিয়ে ঢেকে রাখে। এরপর তার ছানাদের গর্তের উপর রেখে দেয়। এই টুনি, তোর ছানারা কোথায় রে? ওদেরকে আমার কাছে নিয়ে আয়। শিয়াল মামা, ওই তো আমার ছানারা, তুমি ওদেরকে খেতে পারো। যাও যাও, তুমি ওদের কাছে যাও। শিয়াল ছানাদের দেখে লোভ সামলাতে না পেরে লাফ দেয়। ছানারা সেখান থেকে উড়ে চলে যায়, আর শিয়াল সেই গর্তের ভেতরে পড়ে যায়। শিয়ালের পুরো শরীরে কাঁটা প্রবেশ করে। ওরে বাবারে, ওরে মারে, যজ্ঞ, এই যজ্ঞ, বাঁচা বাঁচা আমাকে। শিয়াল গর্তে মারা যায়, আর শিয়াল মারা যাওয়ার পর যজ্ঞ ভীষণ রেগে যায় আর বলতে থাকে, ছোট্ট টুনি, তোর তো দেখছিস সাহস কম নয়। তুই কিনা আমার সামনে আমার বন্ধু শিয়ালকে মেরে ফেললি। আজ তো তোকে আমি শেষ করে ফেলবো। যজ্ঞ যেই না টুনির দিকে এগোতে যাবে, ঠিক তখনই বনের সব পাখিরা লাঠি হাতে যজ্ঞর সামনে আসে আর তাকে ঘিরে ধরে। তুই তো আজকে নিজেই বাঁচবি না রে, তাহলে তুই আবার টুনিকে কি করে মারবি শুনি আমি? শয়তান যজ্ঞ কোথাকার! এই সবাই মারো, মারো এই যজ্ঞকে, মারো বলছি। সবাই যজ্ঞকে মারতে মারতে একদম মেরেই ফেলে, আর যজ্ঞর মৃতদেহ সে গর্তের ভেতরে ফেলে দেয়। টুনি রে, তোর বুদ্ধি চড়ে যে এত বড় একটা বিপদ থেকে আমরা সবাই বাঁচলাম। এখন আর কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না রে। সবাই সেখান থেকে চলে যায়, আর আগের মতো সুখে শান্তিতেই তাদের দিন কাটাতে থাকে। যজ্ঞ আর টোনা ছিল দুই বন্ধু। ওরা দুই বন্ধু দুই পরিবারকে নিয়ে বসবাস করত। একদিন সকালবেলা, কি গো, তুমি এভাবে বসে আছো কেন? হ্যাঁ, কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গো গিন্নি, আর আমরা গরিব বলে আমাদের কেউই কাজ দিতে চায় না। বনের পাখিরা যদি তোমাকে কোনো কাজ না দেয়, আর তুমিও যদি কোনো কাজ না করো, তাহলে আমরা খাবো কি বলো তো?
এদিকে আবার বর্ষাকালও চলে আসছে, ঘরটা যে আমাদের বেশ পুরনো। ওগো, কষ্ট করে কোনো কাজ করে ঘরটা ঠিক করার কোনো একটা ব্যবস্থা করো না গো, নইলে যে বৃষ্টিতে ভিজে আমাদের দিন রাত কাটাতে হবে। আরে, তুমি তো বেশ ভালো কথাই বলেছো গিন্নি। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি যজ্ঞ কাককে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এত অস্থির হয়ে আসলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন? অস্থির হব না তো কি হব বলতো? বনের পাখিরা যে কোনো কাজই দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে। ঘরটা তো মেরামত করতে হবে বল, এদিকে হাতে যে কোনো টাকাও নেই। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা। চল বন্ধু, হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল, বেরিয়ে পড়ি। এরপর ওরা দুই বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কোনো কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনে সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের দুই পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় আমরা পেয়ে যাব। ঘরে চলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে, চলো। ওরা ঘরে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে বনে বাতাসের সাথে বৃষ্টিও শুরু হয়ে যায়, আর সেই ঝড়ে টোনা আর যজ্ঞর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা আর টুনি কান্না করতে থাকে। হায় হায়, এটা কি হয়ে গেল? এবার এবার আমরা কি করব? গিন্নি, ও গিন্নি, আমার মাথায় তো কিচ্ছু আসছে না গো। হে সৃষ্টিকর্তা, আমাদের তুমি সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে করে এমন কিছু হলেও আমরা ঘরটা তাড়াতাড়ি ঠিক করতে পারি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আমরা আশ্রয় নেব? গিন্নি শান্ত হও, যা হওয়ার হয়েছে। আমি আজকেই টোনা সহ অন্য বনে যাব কাজ খুঁজতে, তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চল বন্ধু, আমরা কাজ খুঁজতে অন্য বনে যাই। অন্য বনে গেলেই কি আমরা কাজ পাবো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনা আর যজ্ঞ অন্য বনের দিকে যেতে থাকে। যেতে যেতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ দেখ যজ্ঞ, এই বনে কত মোটা মোটা গাছ। হ্যাঁ রে যজ্ঞ, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনে। ওরা চলতেই থাকে। হঠাৎই যজ্ঞর চোখে দুটো গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আর একটা ঘর ছিল রূপোর রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর, চল চল আমরা ওই ঘরে যাই। মনে হচ্ছে ওই গোলাপ দুটো ঘরে কেউ থাকে না। আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে, দেখ। এরপর ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর টাকা উপার্জন করে ঘর বানানোর দরকার নেই। আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস? গোলাপ ঘর দুটোকে দেখে মনে হচ্ছে এই ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার গোলাপ ঘরটাই নেব, কারণ রূপার চাইতে সোনার দাম যে অনেক বেশি। কি রে টোনা, কিছু বলছিস না যে? থাকবি না এই ঘরে? থাকবো না কেন? এমন সুযোগ পেলে কেউ কি হাতছাড়া করে নাকি বল? তা যজ্ঞ শোন, আমি এই সোনালী রঙের গোলাপ ঘরটা নেব, বুঝেছিস? না, আমি আগে দেখেছি, আমি এই সোনার ঘরটাই নেব। আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল। না, এটা আমার পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোর সঙ্গে না আসতাম তাহলে কিন্তু তুইও আসতি না। তাই এই সোনালী রঙের গোলাপ ঘরটা আমার। এই কয়েনটা দিয়ে টস করব, যে জিতবে সে এই সোনালী ঘরটা নেবে।
আমি এই কয়েনের উপরের অংশ নিলাম, বুঝেছিস? আর তুই নিচের অংশ। যজ্ঞ কয়েনটা নিয়ে টর্চ করে আর সেই টর্চে যজ্ঞ জিতে যায়। আমি জিতেছি, তাই এই সোনালী রঙের ঘরটা আমার, বুঝেছিস? তুই খবরদার আমার এই সোনালী রঙের ঘরের আশেপাশে আসবি না। আমি এখন তোর চাইতে ধনী। হা হা হা। যাই আগে গিন্নিকে নিয়ে আসি। গরিবটাও না, খবরদার আমার গোলাপ ঘরে ঢোকার চেষ্টাও করবি না। আমি গরিব নই, তুই বুঝেছিস? বর্তমান বাজারে রূপোরও অনেক দাম। গিন্নি, তুমি আর খেদো না, আমি তোমাকে নিতে যাচ্ছি। ওরা দুজন দুজনের স্ত্রীকে নিয়ে আসে। যজ্ঞর পরিবার সোনালী গোলাপ ঘরে প্রবেশ করে আর টোনার পরিবার রূপালী গোলাপ ঘরে প্রবেশ করে। যজ্ঞ গোলাপ ঘরে প্রবেশ করে দেখে গোলাপ ঘরে কিচ্ছু নেই, ঘরটি একদম ফাঁকা। এদিকে টোনাও সে একই দৃশ্য দেখে যে তাদের ঘরেও কিচ্ছুটি নেই। কোথায় কোথায় তোমার সোনা দানা? এ তো দেখছি একদম ফাঁকা। তুমি না বলেছিলে যে গোলাপ ঘরের ভিতরে নাকি সোনা দানায় ভর্তি? আমি তো গোলাপ ঘরটা বাইরে থেকে দেখেই ভেবেছিলাম। হায় হায়, এই রূপোর গোলাপ ঘরটাতেও তো একদম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তার মানে নিশ্চয় যজ্ঞুর ওই ঘরে অনেক সোনাদানা আছে। টোনা, বলছি কি, এভাবে হাত গুটিয়ে না বসে থেকে চলো চলো আমরা ওদের ঘরে গিয়ে আক্রমণ করি। মানে ওদের ঘরটা আমরা ভেঙে দেই। আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনাদানা নিতে পারবো না, তার থেকে ভালো ওদের ঘরটা ভেঙে দিয়ে আমরা সোনাদানা নেব। ঠিকই বলেছো তুমি গিন্নি, চলো চলো, আর দেরি করা যাবে না, নইলে আবার ওরা সোনাদানা সব বিক্রি করে দেবে। এরপর টোনা আর টুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয়। গিন্নি, তাড়াতাড়ি লাঠি নিয়ে বাইরে চলো, আমাদের ঘরে তো কিচ্ছু নেই। তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে। চলো চলো, ওই ঘরটা ভেঙে আমরা সোনা দানা ছিনিয়ে নেব, নইলে যে টোনা আমার থেকেও ধনী হয়ে যাবে। যজ্ঞ আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায় আর অন্যদিকে টোনা আর টুনিও লাঠি নিয়ে যজ্ঞদের ঘরের সামনে যায়। গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এই ঘরে আঘাত করতে থাকো। অন্যদিকে যজ্ঞ কি হলো গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? ওদের গোলাপ ঘরে আঘাত করো। দুই পরিবার দুই গোলাপ ঘরকে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে এক পর্যায়ে গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায় আর ওরা চোখাচোখি করতে থাকে। আরে আরে, সোনালী গোলাপ ঘরে তো কোনো সোনাদানা নেই। এই রূপোর ঘরের জায়গায় তো কোনো সোনা বা রূপও নেই। আর এই গোলাপ দুটো ঘর কোথায় উধাও হয়ে গেল? কে রে কে? আমার দুটো গোলাপ ঘর কে ধ্বংস করলি? কার কার এত বড় সাহস? এই, তোরাই ধ্বংস করেছিস তাই না? কেন রে, কেন ধ্বংস করেছিস বল? একি কে কে তুমি? আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে? গোলাপ ঘর দুটো যে আমি আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম, আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম। তোরা কিনা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস। তবে তো আজ তোদের শেষ দিন। আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হ্যাঁ হ্যাঁ রাইনি, আমাদের তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের, আমরা তোমার দুটো পায়ে ধরি। আমার মাঝে কোনো দয়া মায়া নেই, তোরা তোদের শাস্তি পাবি পাবি। এরপর ডাইনি ওদের ধরে খেয়ে ফেলে। যজ্ঞ দাদা, আমাকে দুটো সিঙ্গারা দাও তো, আর এই নাও 10 টাকা। মেয়েটা যে সকাল থেকে খাওয়ার জন্য বায়না ধরেছে। এখনো কি 5 টাকা দামের সিঙ্গারা আছে নাকি শুনি? দুটো সিঙ্গারা নিতে গেলে আমাকে 20 টাকা দিতে হবে। কি বলছো কি দাদা, 20 টাকা? তার মানে একটা করে সিঙ্গারা 10 টাকা? এটা তো অনেক টাকা দাদা। আর গতকালকেই তো একটা সিঙ্গারা 5 টাকা করে নিলাম। গতকালের দিন শেষ, আজ থেকে প্রতি পিস, আজ থেকে একটা করে সিঙ্গারা 10 টাকা, বুঝতে পেরেছিস?
দাদা, এক রাতেই তুমি এভাবে সিঙ্গারার দাম বাড়িয়ে দিলে, কাজটা কি হলো বলো তো? আর আমরা তো গরিব পাখি, এত দাম দিয়ে খাওয়া আমাদের সম্ভব হবে না গো। শোন সুখী, আমি এমনি এমনি দাম বাড়াইনি, সিঙ্গারা বানানোর জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই আমাকেও দাম বাড়াতে হলো, বুঝেছিস? আমাকেও তো লাভ করতে হবে, তাই না? ও আচ্ছা, বুঝতে পেরেছি। দাও তাহলে 10 টাকা করে সিঙ্গারা দাও। এই নাও টাকা। আহা, বোকা সুখী বুঝতেই পারলো না, আমি তাকে বোকা বানিয়ে বেশি দামে সিঙ্গারা বিক্রি করলাম। ভালোই হয়েছে, আমি এভাবে প্রতিদিন পাখিদের কাছে বেশি দামে সিঙ্গারা বিক্রি করব আর অনেক টাকা আয় করব। যজ্ঞ কাক ছিল ভীষণ লোভী। সে লোভের আশায় আশায় সিঙ্গারার দাম বাড়াতেই থাকে, এতে করে গরিব পাখিরা বেশি একটা সিঙ্গারা কিনতে পারত না। যজ্ঞ আঙ্কেল, ও যজ্ঞ আঙ্কেল, আমাকে একটা সিঙ্গারা দেবে গো? সিঙ্গারা যে চাচ্ছিস, টাকা এনেছিস? আমার একটা সিঙ্গারার দাম 20 টাকা। দে 20 টাকা আগে দে, তারপর সিঙ্গারা নিয়ে যা। আঙ্কেল, আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে শুধু 1 টাকা আছে। তুমি 1 টাকা দিয়ে আমাকে একটা সিঙ্গারা দাও না আঙ্কেল, আমার যে সিঙ্গারা খেতে ভীষণ ইচ্ছে করছে। গরিব ভিখারির বাচ্চা, 1 টাকা নিয়ে এসে আমার কাছে সিঙ্গারা কিনতে এসেছিস? শোন, আমি ওসব 1 টাকা 2 টাকার সিঙ্গারা বিক্রি করি না। যা এখান থেকে চলে যা বলছি, দূর হয় এখান থেকে। যত সব ফকিরের বাচ্চারা কোথা থেকে যে আসে এখানে। ও বাবা, কতদিন পর বাড়ি ফিরে আসলাম। এতদিন শহরে থাকতে থাকতে আমার নিঃশ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছিল। বনের প্রাকৃতিক হাওয়া আমার শরীরে রাখতেই যে প্রাণটা একদম জুড়িয়ে গেল। মা, ও মা, ওই দেখো মা, একটা সিঙ্গারার দোকান। চলো না মা, চলো না, আমি সিঙ্গারা খাই, কতদিন হয়ে গেল আমি একটা সিঙ্গারাও খাই না। এই যে আমার মেয়ে শুরু হলো পাগলামি, তাই না? সিঙ্গারা দেখলে খেতে হয় বুঝি? হ্যাঁ, দেখলে তো খেতে হয়, তুমি তো জানোই মা, সিঙ্গারা আমি কত ভালোবাসি। হয়েছে, আর পাকনামা করতে হবে না। সিঙ্গারা না খাওয়া পর্যন্ত তুই আমাকে জ্বালিয়ে মারবি। শহর থেকে আসা টনি তার মেয়ে টুনটুনকে নিয়ে যজ্ঞ কাকের সিঙ্গারার দোকানে যায়। এই যে দাদা, আমার মেয়েটাকে দুটো সিঙ্গারা দিন তো। এই নিন সিঙ্গারা। আপনারা বুঝি এই বনে নতুন পাখি? আগে তো কখনো দেখিনি। না, আসলে আমরা আগে এই বনেই থাকতাম। আমার স্বামী শহরে চাকরি করে, তো তার জন্য ওখানেই বেশি থাকা হয় এই আর কি। মাঝে মধ্যে জঙ্গলে ঘুরতে আসি। তো দাদা, সিঙ্গারার দাম কত? একটা করে সিঙ্গারা 20 টাকা। তাহলে আপনার মোট হলো 40 টাকা। কি বললেন দাদা? একটা সিঙ্গারার দাম 20 টাকা, তাও আবার এত ছোট ছোট সিঙ্গারা? আমাদের শহরে তো এর থেকে বড় সিঙ্গারা মাত্র 5 টাকা বিক্রি হয়, জানেন? তাহলে আমার এখানে কেন এসেছেন? হ্যাঁ, তাহলে শহরে সিঙ্গারা খেতেন। জিনিসপত্রের যা দাম বেড়েছে তা আপনি কি বুঝবেন? এত কথা না বলে আমার সিঙ্গারার দাম দিন তো। মোটেও জিনিসপত্রের দাম বাড়েনি, আপনি অন্যভাবে সিঙ্গারার দাম বাড়িয়েছেন। এটা মোটেও ঠিক কাজ নয়, বুঝতে পেরেছেন? যেখানে সিঙ্গারার দাম মাত্র 5 টাকা, সেখানে আপনি 20 টাকা নিচ্ছেন। বনে কত পাখিরা বাস করে, তারা কি এত দাম দিয়ে সিঙ্গারা খেতে পারবে বলুন? শুনুন, আমাকে জ্ঞান দিতে আসবেন না, অত কিছু ভাবার আমার সময় নেই, বুঝেছেন? আর আপনার যদি এত গরিব পাখিদের ওপর মায়া থাকে, তাহলে 5 টাকায় কেন? হ্যাঁ, যান 1 টাকায় সিঙ্গারা বিক্রি করুন, তাতে আমার কি? হ্যাঁ, এখন বেশি কথা না বলে আমার টাকা দিয়ে এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? উনি যজ্ঞর এমন কথা শুনে আর কিছুই বলে না। 40 টাকা দিয়ে সিঙ্গারা নিয়ে তাদের বনের বাড়িতে চলে যায়। মা, ও মা, তুমি সেই তখন থেকে বাড়িতে এসে 1 টাকা হাতে নিয়ে কি এত ভাবছো মা? তুমি আবার ওই দোকানদারের কথা মতো 1 টাকা সিঙ্গারার দোকান দেবে না তো? হ্যাঁ রে মা, আমি তাই ভাবছি। ওই সিঙ্গারাওয়ালা দোকানদারের ব্যবহার আমার একটু ভালো লাগেনি। ওই দোকানদার অনেক লোভী, নিজের স্বার্থের জন্য সিঙ্গারার দাম বাড়িয়ে দিয়েছে। না জানি এই বনে কত গরিব পাখি আছে, তাদের ইচ্ছে থাকলেও তারা খেতে পারে না সিঙ্গারা। তাই আমি ভেবেছি বাজারে একটা সিঙ্গারার দোকান দেব, আর আমি 1 টাকার সিঙ্গারা বিক্রি করব। তুমি সত্যি বলছো মা? তাহলে তো আমি এখন থেকে বনেই থাকবো, তাই না বলো মা? খুব মজা হবে, তুমি সিঙ্গারার দোকান দেবে আর আমি সিঙ্গারা মজা করে খাবো।
পাগলি মেয়ে একটা, চল তোকে খাইয়ে আমি বাজারে যাব, কিছু জিনিসপত্র কিনতে তো হবে নাকি। টুনি বাজার থেকে সব ধরনের উপকরণ কিনে নিয়ে আসে। আর পরের দিন টুনি বাজারে একটা সিঙ্গারার দোকান দেয়। দোকানের সাইনবোর্ডে লিখে দেয় যে 1 টাকার সিঙ্গারার দোকান। সব পাখিরা তা দেখে টুনি দোকানের সামনে ভিড় জমায়। আরে আরে দিদি, এটা কি সত্যি নাকি আপনার দোকানে সত্যি সত্যি 1 টাকার সিঙ্গারা পাওয়া যায়? দিদি, ও দিদি, সিঙ্গারাগুলো খেতে কি ভালো হবে, নাকি আবার আমাদেরকে বোকা বানিয়ে ভেজাল জিনিস দেওয়ার চেষ্টা করছেন, বলুন তো? আরে না গো দাদা দিদিরা, তোমাদের ঠকাবো না আমি। আবার এই 1 টাকার সিঙ্গারার দোকানে কোনো ভেজাল নেই। তোমরা 1 টাকা দিয়ে যত ইচ্ছে সিঙ্গারা খেতে পারবে। এই সিঙ্গারা আমি নিজের হাতে বানিয়েছি গো। ঠিক আছে দিদি, তাহলে এবার আমাদেরকে 1 টাকা দিয়ে সিঙ্গারা দিন তো, আমরা একটু খেয়ে দেখি 1 টাকার সিঙ্গারা খেতে কেমন লাগে। আরে বাহ, এই সিঙ্গারা তো খেতে দারুণ মজার। এত কম দামে এত সুন্দর সিঙ্গারা, তাও আবার অনেক বড় সিঙ্গারা। 1 টাকা দিয়ে যে এত ভালো সিঙ্গারা পাবো সেটা তো আমি কখনোই ভাবিনি। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো দাদা, একদম অমৃতের মতো খেতে। দিদি, আপনার হাতে জাদু আছে বলতে হবে। ও দিদি, আমাকে আর 2টো সিঙ্গারা দিন না। টুনির 1 টাকার সিঙ্গারা বনে সবার কাছে বিখ্যাত হয়ে যায়। বনের ধনী গরিব সব পাখিরাই টুনির দোকানে এসে সিঙ্গারা খেত। এটা কি হলো? এই শহরের পাখি উড়ে এসে জুড়ে আমার ব্যবসা লাল বাতি ধরিয়ে দিল। এ তো দেখছি 1 টাকার সিঙ্গারা দোকান খুলে বসেছে, আর সবাই 1 টাকার সিঙ্গারা খেয়ে আমার দোকানে আসতে ভুলে গিয়েছে। না না, যে করেই হোক এই 1 টাকার সিঙ্গারা দোকান সরাতেই হবে। দরকার হলে ওই দোকান আমি আগুন দিয়ে পুড়িয়ে দেবো, আর সেটা আজ রাতেই। যজ্ঞ যখন দাঁড়িয়ে এসব কথা একা একাই বলছিল, তখন সুখী আড়াল থেকে সবটাই শোনে। একে শুনছি আমি, সর্বনাশ! এই বেটা যজ্ঞ তো দেখছি টুনি দিদির ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, এক্ষুনি ব্যাপারটা সবাইকে জানাতে হবে। আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না, এই সুযোগ দোকানটা পুড়িয়ে ফেলার। এরপর যজ্ঞ যখনই টুনির দোকানে আগুন লাগিয়ে দিতে যাবে, তখনই চারপাশ থেকে বনের পাখিরা লাঠি নিয়ে বের হয়ে আসে আর যজ্ঞকে অনেক মারতে থাকে। ব্যাটা লোভী সিঙ্গারাওয়ালা, আমাদের কাছে সব সময় চড়া দামে সিঙ্গারা বিক্রি করতি, আর যখন দেখলি আমরা তোর দোকানে যাই না, তখন কিনা তুই অন্যের ক্ষতি করতে এসেছিলি। আজ টুনি দিদির 1 টাকার সিঙ্গারার দোকান আছে বলেই আমরা গরিবরা প্রাণ ভরে সিঙ্গারা খেতে পারি, আর তুই কিনা তারই ক্ষতি করতে যাচ্ছিস। আজ তো তোকে প্রাণেই মেরে ফেলবো। মারো মারো, সবাই মারো, আরো বেশি করে মারো এই বজ্জাত যজ্ঞকে। আমাদের হাতে মার খেয়ে মনে হচ্ছে আর কিছুই হবে না, একে পুলিশে দিতে হবে। এরপর সবাই লোভী যজ্ঞ সিঙ্গারাওয়ালাকে পুলিশের হাতে তুলে দেয়, আর আগের মতো টুনির দোকান থেকে 1 টাকা সিঙ্গারা নিয়ে সবাই খেতে থাকে।